মাধ্যমে আমরা আমাদের সাইটটাকে অপটিমাইজ করব। তার আগে আমরা একটু দেখে আসি কি অবস্থা আমাদের সাইটের। সাইটটা আসলে এমন কেন দেখাচ্ছে, ওই মূলত হচ্ছে আগের ব্যাকআপটা পুরাতন এটা এসেছে, এই জন্য আমরা একটা মিনিট আমরা দেখি এখান থেকে আমরা একটা থিম চেঞ্জ করে ফেলতে পারি। আগে থিম একটা চেঞ্জ করি, কারণ ওই থিমটা আগে ছিল, হয়তো আগের ব্যাকআপটা চলে এসেছে। আমরা হচ্ছে থিমের জন্য অ্যাপিয়ারেন্স, সেখান থেকে থিম থেকে আমরা হয়তো জেনারেট পেজ আছে, আমরা জেনারেট পেজের পরিবর্তে বলেছিলাম জেনারেট পেজ বা অ্যাস্ট্রা, দুইটাই আসলে খুবই ভালো। দুইটার যে কোনো একটা আমরা নিতে পারি, অথবা এই যে আমরা ইয়ের মধ্যে আর অ্যাস্ট্রা এটা চলে এসেছে, আমি এটাকে ইনস্টলে ক্লিক করে জাস্ট নিয়ে নিচ্ছি। ইনস্টল এর পরে অ্যাক্টিভেট। আচ্ছা, এখন আমরা আমাদের সাইটের লুকিংসটা দেখি কেমন আছে। মূলত এটা ওই যে যেহেতু এই ডোমেনটা দিয়ে বারবার আসলে এ করা হয়, এটা আগের ওই ব্যাকআপটা আসলে সেটআপ হয়েছিল, এই জন্য এমন দেখাচ্ছিল। যাই হোক, তো আমরা আমাদের সাইটে তো সবকিছুই ঠিক করে ফেলবো, এই জন্য একটু ওয়েট করতে হবে। তো আমরা আমাদের যে সাইটটা যে তৈরি করেছি কোনোভাবে, সেটাকে আমরা জাস্ট আস্তে আস্তে সবকিছুকেই ঠিক করে ফেলবো। এই জন্য আমাদের আজকের ক্লাসে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অনসাইট পার্ট 2। আর অনসাইট পার্ট 2 তে আমরা সবার আগে যে কাজটা করব সেটা হচ্ছে প্লাগইনস থেকে একটা প্লাগইন অ্যাড করে নিব, যেটার নাম হচ্ছে কি ইয়োস্ট এসইও, বা অনেকেই আসলে র্যাঙ্ক ম্যাথও ইউজ করে। এই ইয়োস্ট এসইওটা আসলে সবথেকে বেশি জনপ্রিয় এবং পুরাতন ট্রাস্টেড, যেটা আমরা ইয়োস্ট এসইওটাই নিচ্ছি। দেখেন ইয়োস্ট লিখলেই চলে আসবে যে ইয়োস্ট এসইও। আচ্ছা, ওকে, সো আমাদের এখানে চলে এসেছে ইয়োস্ট লেখার সঙ্গে সঙ্গে ইয়োস্ট এসইও, যেটা টিম ইয়োস্ট কর্তৃক নির্মিত, এবং দেখতে পাচ্ছেন যে 5 মিলিয়ন প্লাস মানুষ কি করে, 5 মিলিয়নের উপরে মানুষ এই প্লাগইনটা ইনস্টল করে তারা কাজ করে। এবং যেটা সময় সময় যখনই আপডেট, যেমন 6 দিন আগেও আপডেট করেছে, মানে দেখবেন যে প্লাগইন গুলো খুব ঘন ঘন আপডেট করে, তার মানে সেগুলোর ভালো, কারণ তাদের যে ওনাররা তারা এটাকে আরো ডেভেলপ করতে সচেষ্ট আছে। বাট যে প্লাগইন গুলো দেখবেন অনেক দিন ধরে কোনো আপডেট হয় না, সেগুলো দেখা যায় অনেক বাগ টাগ মানে প্রবলেম থাকলে সেগুলো তারা সলভ করে না। তো যাই হোক, ইয়োস্ট এসইওটাকে আমরা কি করলাম, ইনস্টল করব শুরুতে, এরপরে আমরা অ্যাক্টিভেট করে নিব। এবং এখানে দেখবেন ইয়োস্টের কোনো কিন্তু অপশন নাই, বাট চলে আসবে। এটা ইনস্টল করে অ্যাক্টিভেট করার পরে আমরা এখানে পাবো। ওকে, এটা ইনস্টল করলাম, এরপরে অ্যাক্টিভেট। আর এর ফাঁকে আমি একটা কাজ করে নেই, রিপোর্টটা আমাদের একটা মিনিট। আচ্ছা, এটা ইনস্টল হতে থাক। ওকে, দেখেন অলমোস্ট আমাদের এটা কি প্রথম আমরা ইয়োসটাকে ইনস্টল করে এরপর অ্যাক্টিভেট করে নিয়েছি। গেট প্রিমিয়ামের দরকার নেই, এটা ফ্রি দিয়েই মোটামুটি সব কাজ করে নিতে পারবেন আপনারা। আচ্ছা, একটা মিনিট, আমি হোয়াটসঅ্যাপের ওই যে ইয়েটা জমা দিই, রিপোর্টটা। ওই যে ডিসকারেজ, আমরা গত ক্লাসে যে ডিসকারেজ অপশনটা দেখেছি, যদি সেটা করে রাখতেন তাহলে এখানে একটা বিগ প্রবলেম দেখাতো, বলতো যে ইটস এ বিগ ইস্যু যে আপনার সাইটটা
গুগল বা অন্য কোনো সার্চ ইঞ্জিনের স্পাইডার বা ইন্ডেক্সার ঢুকতে পারতেছে না আপনার সাইটে। তো আমরা কিন্তু সেটা ইচ্ছে করেই করেছিলাম, সো ভয় পাওয়ার কিছু নাই। আমরা সব কাজ শেষ করে দেন এই বিষয়গুলো ওই যে ডিসকারেজ উঠিয়ে দিলেই এই প্রবলেম গুলো অটো সলভ হয়ে যাবে। যাই হোক, এখানে আমাদের কোনো প্রবলেম নাই, সেগুলো দেখাচ্ছে। এখানে কোনো কাজও নাই, ফিচার্সে যেতে হবে। ফিচার্সে আমরা যাই, ফিচার্সেও আসলে আমাদের কোনো কাজ নাই, বাট বিষয়গুলো একটু বুঝতে হবে। ওকে, তো এখানে হচ্ছে ফিচার্সে প্রথম যে বিষয় সেটা হচ্ছে এসইও অ্যানালাইসিস। এসইও অ্যানালাইসিস কি, যে ইয়োস্ট এসইও প্লাগইনটা আমাদেরকে আসলে পুরাটা ক্লাস ধরেই, বিশেষ করে অন পেজের সময় আমাদেরকে খুব হেল্প করবে। মানে আমরা যখন কোনো আর্টিকেল পাবলিশ করব, তখন আমাদের ওই যে আর্টিকেলের টাইটেলের মধ্যে কিওয়ার্ড আছে কিনা, ইন্ট্রোডাকশনে আছে কিনা, H2 তে আছে কিনা, এই যাবতীয় বিষয়গুলো আসলে এই প্লাগইন অটো ধরে দেখে দিবে, চেক করে দিবে। যদি থাকে তাহলে সব গ্রিন দেখাবে, না থাকলে সেই ক্ষেত্রে আমাদেরকে কি দেখাবে, রেড দেখাবে। তো এই জন্য ইয়োস্ট এসইওর এখানে বলা হচ্ছে যে আমাদেরকে এসইওর ওই অ্যানালাইসিসটা আমাদের আর্টিকেলের নিচে আমাদেরকে সাজেশন দিবে কিনা। তো আমরা তো অবশ্যই দিব যে হ্যাঁ, অন দিলাম, যে সে দিবে। রিডাবিলিটি, আমরা যে আর্টিকেল গুলো লিখে পাবলিশ করব, ওই যে আর্টিকেলের রিডাবিলিটির বিষয়টা আসলে ইয়োস্ট এসইওর মধ্যেও অপশন আছে। তো সেটাও সে রিডাবিলিটির অপশন গুলো ভালো খারাপ দেখাবে কিনা, তো আমি দিব অবশ্যই অন। অফ করে দিলে কিন্তু সেটা দেখাবে না। তো আমাদের এগুলো দরকার জন্য আমরা অনই রাখবো। এরপর কন্টেন্টের মধ্যে আসলে যে বিষয়গুলো কারেকশন, এই বিষয়গুলো কন্টেন্ট রিলেটেড দেখাবে কিনা আমরা দিলাম। টেক্সট লিংক, মানে আমাদের কত ওয়ার্ডের কন্টেন্ট বা টেক্সটের মধ্যে লিংক আছে সেই বিষয়গুলো সে কাউন্ট করে দেখায়, তো এটা অবশ্য আমরা অনই রাখবো। এরপর এক্সএমএল সাইট ম্যাপস, এটাও খুবই ইম্পর্টেন্ট। এক্সএমএল সাইট ম্যাপসটা কি, মানে আমাদের সাইটে আসার পরে গুগলের রোবট বা অন্যান্য সার্চ ইঞ্জিনের রোবটরা যেন খুব ইজিলি আমাদের সাইটের সবগুলো পেজ বা পোস্টকে এক জায়গা খুঁজে পায়, এই জন্য আমাদের সাইটের জন্য কি করতে হয়, এক্সএমএল সাইট ম্যাপ তৈরি করে রাখতে হয়। তো সেটাও যদি আমাদের ওয়ার্ডপ্রেস সাইট হয় আর আমরা যদি ইয়োস্ট এসইও ইউজ করি, এখানে ডিফল্ট ভাবেই আমাদের এক্সএমএল সাইট ম্যাপ থাকে, এটাকে অনই রাখতে হয়। আর যদি ওয়ার্ডপ্রেস সাইট না হয়, কোডিং করা সাইট হয়, বা এখানেও আমরা অফ করে রাখতে চাই, তখন আমাদের ম্যানুয়ালি কি করতে হবে, এই যে এক্সএমএল সাইট ম্যাপ জেনারেটর, এই সাইটে গিয়ে আগে সাইট ম্যাপ কি করতে হয়, জেনারেট করে দেন সাইটের মধ্যে আপলোড করতে হয়। বাট ইয়োস্ট এসইও থাকার কারণে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে সেই ঝামেলাগুলো আর ম্যানুয়ালি করতে হবে না। বাট ম্যানুয়ালি কিভাবে করতে হয় সেটাও আমি বলে দিচ্ছি। ওকে, তো প্রথম যেটা সেটা হচ্ছে যে দেখেন এক্সএমএল সাইট ম্যাপ জিনিসটা কি, এটা বোঝার জন্য এখানে আমরা ক্লিক করি। ক্লিক করলে দেখতেছেন যে এই যে এখানে সি দা এক্সএমএল সাইট ম্যাপ, এখানে আমরা কন্ট্রোল চেপে ধরে ক্লিক করলাম। ক্লিক করলে এই যে দেখেন আমরা যখন সাইট তৈরি করব, তখন এই এক্সএমএল সাইট ম্যাপ আমাদেরকে সবগুলো জিনিস ক্যাটাগরি বাই ক্যাটাগরি সাজিয়ে রাখবে। এতে কি হবে, আমরা নতুন কোনো আর্টিকেল পাবলিশ করলে সেটা এই যে পোস্ট ক্যাটাগরিতে অ্যাড হবে, আবার হচ্ছে ক্যাটাগরি তৈরি করলে সেগুলো এখানে, অথর, সবগুলো সে কি করে রাখবে, যত আর্টিকেল হবে সবগুলো সেটার মধ্যে সাজিয়ে রাখবে। আমাদের ওইভাবে আর্টিকেল নাই, হোম পেজের ব্লগ আর এই যে হ্যালো ওয়ার্ল্ড নামক ডিফল্ট একটা আর্টিকেল এই জন্য দেখাচ্ছে, আরো আর্টিকেল পাবলিশ হলে সব দেখাবে। যেমন আমি যদি যে কোনো একটা সাইটের এক্সএমএল সাইট ম্যাপটা দেখাই, /robots.txt লিখলাম, দেখেন এই সাইটের আমরা সাইট ম্যাপটা যদি একটু দেখি, এই যে এই সাইটের সাইট ম্যাপ হচ্ছে এইটা। সাইট ম্যাপ একমাত্র ওই যে গুগল বা বিভিন্ন সার্চ ইঞ্জিনের রোবটদেরকে হেল্প করে যেন তারা খুব এসে আমাদের নতুন কোনো পেজ টেজ অ্যাড হয়েছে কিনা সেগুলো দেখে যায়। যেমন এই যে দেখেন এই সাইটটার এই যে পোস্ট সাইট ম্যাপের মধ্যে আমরা যদি যাই, দেখেন যত আর্টিকেল আছে সবগুলো সুন্দর করে সাজিয়ে রাখছে। এগুলো অটো একবার তৈরি করে রাখলে অটো সাজিয়ে রাখবে, এতে
ওই সমস্ত রোবট এসে খুব ইজিলি আপনার সাইটে নতুন কোনো আর্টিকেল পাবলিশ হয়েছে কিনা বা ডিলিট করা হয়েছে কিনা তো সবকিছুর হিসাব নিকাশ সে এক কথায় বলতে পারেন যে সার্চ ইঞ্জিনের কাছে এখান থেকে নিয়ে যাবে। এই জন্য আপনার এক্সএমএল সাইট ম্যাপটা খুবই ইম্পর্টেন্ট। এক্সএমএল সাইট ম্যাপ এটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি, এটা যদি না থাকে তাহলে কিন্তু সাইট দেখা যায় ইন্ডেক্সিং এ প্রবলেম হয়। ওকে, আপনার যে পেজ গুলো, কারণ আমাদের পেজ যদি বা কন্টেন্ট যদি ইন্ডেক্স না হয়, গুগলের কাছে না থাকে, তাহলে কিন্তু সেটা র্যাঙ্কিং এ আসার কোনো সম্ভাবনাই নাই। কারণ ইন্ডেক্সিং বলতে কি, যে আমরা যখন এক্সাম্পল এই যে বেস্ট কফি মেকার এটা লিখে সার্চ দিব, গুগল কোথা থেকে রেজাল্ট দেখাবে? গুগলের হাতে যতগুলো সাইট ইন্ডেক্স করা আছে তাদের মধ্যে থেকে যারা বেস্ট এসইও অপটিমাইজ তাদেরকে কিন্তু সামনের দিকে দিচ্ছে। ওকে, তো যারা এই ইন্ডেক্সের মধ্যে নাই বা গুগলের এই লিস্টে নাই তাদেরকে কিন্তু সে দেখাতে পারবে না। তো এই জন্য আমাদের ইন্ডেক্সিংটা খুবই জরুরি এবং এই জন্য সাইট ম্যাপটা আমাদের সাইটে থাকতে হবে। তো ইয়োস্ট এসইও ইউজ করলে এত ঝামেলা নাই, শুধু ক্লিক করে দেখতে হবে যে ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। যদি করে যে এভাবে থাকে ঠিক আছে, আর যদি পেজ নট ফাউন্ড দেখায় তাহলে একবার অফ করে সেভ করতে হবে। এই যে এক্সএমএল সাইট ম্যাপটা কোথায়, যে এটা একবার অফ করে সেভ করতে হবে, এরপর আবার অন করে সেভ করে চেক করলে দেখবেন যে ঠিক হয়ে গেছে। প্রথমবার অনেক সময় প্রবলেম হতে পারে। আর যদি ওয়ার্ডপ্রেসের সাইট না হয়ে কোডিং করা সাইট হয় তাহলে পিএইচপি বা এইচটিএমএল কোডিং করা সাইট হলে এই যে এক্সএমএল সাইট ম্যাপ জেনারেটর আমরা যেখানে এসেছিলাম সেখানে এসে এই যে আপনার এখান থেকে আগে সাইট ম্যাপটা তৈরি করে নিতে হবে। বাট ইওস থাকার কারণে কিন্তু এটা খুবই ইজি, যে আপনার কিছুই করতে হচ্ছে না, মানে ওই যে লাইটের সুইচের মতো কোনো সেটআপ করতে হচ্ছে না, সেটআপ করাই আছে, শুধু ফ্যান যদি দরকার হয় সুইচ দিবেন, দরকার না হলে অফ করে রাখবেন এরকম। আর এখানে হলে আগে আপনাকে যে কোনো একটা সাইট, ধরেন এই সাইটের জন্য তৈরি করতে চাইলে সাইটের লিঙ্কটা এই যে হোম পেজের লিঙ্ক, এটাকে কপি করে দিয়ে স্টার্টে ক্লিক করতে হবে। স্টার্টে ক্লিক করার পরেই আপনার সাইটটা পুরো স্ক্যান করে তারা এই যে এক্সএমএল সাইট ম্যাপ বানাতে থাকবে। ওকে, এটা এক্সএমএল সাইট ম্যাপ তৈরি করতেছে, করার পরে এখানে ডাউনলোডের অপশন পাবেন। ডাউনলোড করার পরে এই ফাইলটাকে, একটা ফাইল আসবে, ফাইলের নাম থাকবে এক্সএমএল সাইট ম্যাপস, ওকে, বা সাইট ম্যাপ ডট এক্সএমএল। তো ওই ফাইলটাকে আমাদের আগে এখান থেকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে আমাদের সাইটের অ্যাডমিন প্যানেলে গিয়ে লাভ নাই, আমাদেরকে যেতে হবে কোথায়? সি প্যানেলে। সি প্যানেলে কোথায় যাব? আচ্ছা আমরা একটু দেখি, দাঁড়ান, এই জন্য আমি আইডি পাসওয়ার্ড আনার জন্য একটু আপাতত ভিডিওটা পজ করে দিচ্ছি। তার আগে আমরা সি প্যানেলে লগ ইন করার নিয়ম কি? সি প্যানেলে লগ ইন করার নিয়ম আমাদের ডোমেন নেম লেখার পরেই /cpanel, ওকে। আর এদিক থেকে আমাদের এটা তৈরি হতে থাক। এই যে তৈরি হয়ে গেছে। এরপরে ভিউ সাইট ম্যাপ ডিটেলস, এখানে ক্লিক করব। এটা ওয়ার্ডপ্রেস সাইটেও করতে পারবেন। ওয়ার্ডপ্রেস সাইটে করলে আবার ইয়োস্ট যেখানে ইউজ করবেন না বা ইয়োস্টের ওটাকে বন্ধ করে রাখবেন, একটা সাইটে বা দুইটা অ্যাড করবেন না, তাহলে কিন্তু আবার প্রবলেম। এই রুলটা হচ্ছে যে কোনো সাইটের জন্য, সেটা ওয়ার্ডপ্রেস হোক বা অন্যান্য সাইট, যে কোনো টাইপের সাইট। বাট ওয়ার্ডপ্রেসে আর এত কষ্ট করার দরকার হয় না, কারণ ওখানে এমনিতেই আপনার ইয়োস্ট এসইও আছে। ওকে, এখানে এমনিতেই আছে। সো আমরা হচ্ছে মিনিট,
ওকে, তো আমরা আমাদের যে সি প্যানেলে গিয়েছি সেখানকার আইডি পাসওয়ার্ডটা আমরা একটু নিয়ে আসি। তো দেখেন আমরা সি প্যানেলের আইডি পাসওয়ার্ড দিলাম, এরপরে লগইন এ ক্লিক করলেই সব ঠিক থাকলে লগইন হয়ে যাবে। ওকে, তো আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস সাইট যদি না হয় তাহলে তো আমরা ইয়োস্ট এসইও এগুলো ইউজ করতে পারবো না। এটা করতে পারলে এত ঝামেলার কোনো দরকার নাই। আর যদি না সম্ভব হয়, যদি অন্য সাইট হয়, তাহলে তখন আমরা এভাবে দিব দিয়ে যে ডাউনলোড ইওর এক্সএমএল সাইট ম্যাপ ফাইল, এখান থেকে আমাদের সাইটে যা এক্সএমএল সাইট ম্যাপ ছিল সেটাকে আগে জেনারেট করে নিলাম। জেনারেট করে নেওয়ার পরে যে সাইট ম্যাপ ডট এক্সএমএল এই কথাই থাকবে, কোনো চেঞ্জও করা যাবে না। সো এরপরে এটাকে আপনি হোম পেজে মানে ইয়েতে ডেস্কটপে নিয়ে আসেন বা যেখানেই থাক, ধরেন আমার জন্য সুবিধা হবে ডেস্কটপে নিয়ে গেলে, কারণ আমাকে ফাইল সিলেক্ট করে যেহেতু আপলোড করতে হবে আমার ডেস্কটপে। এমনিতে আসলে অনেক ফাইল প্রতিদিন আসলে ক্লায়েন্টের কাজ করতে করতে জমে যায়, বিভিন্ন প্রুফ সাবমিশন ফাইল টাইল আর্টিকেল, যাই হোক আবার ঠিক করতে হবে। ওকে, সো দেখেন এখান থেকে এখন সি প্যানেলে আসার পরে আমাকে যেটা করতে হবে এটা আপলোড করতে হবে যে ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে যাবেন, ফাইল ম্যানেজারে গিয়ে ডিরেক্ট এদিকে অপশন পাবেন বা এই যে পাবলিক এইচটিএমএল অপশনে চলে যাবেন। পাবলিক এইচটিএমএল এ গিয়ে জাস্ট এখান থেকে কি করে দিবেন, এই যে আপলোড অপশন, জাস্ট ফাইল ম্যানেজার, সেখান থেকে পাবলিক এইচটিএমএল এ গেলাম, এখান থেকে আমরা এই যে আপলোড অপশন আছে, আপলোড অপশন থেকে জাস্ট ওইটাকে এই যে আপলোড করে দিবেন। ওটা আপনার ডেস্কটপে যেখানে আছে সেখান থেকে আপলোড করে দিবেন, তাহলে হয়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে মূলত। তো আশা করি এক্সএমএল সাইট ম্যাপের বিষয়টা বুঝতে পেরেছেন। এটা যেহেতু খুবই ইম্পর্টেন্ট এই জন্য আমরা এটা নিয়ে কথা বললাম। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এরপরে আমরা অন্য বিষয়গুলো নিয়ে যদি একটু বলি, তাহলে হচ্ছে অ্যাডমিন বার মেনু। অ্যাডমিন বার মেনু বলতে আমাদের সেকেন্ড যে অপশনগুলো উপরে অ্যাডমিন বারের যে বিষয়গুলো সেগুলো এগুলো অনই থাক, আসলে এটা কোনো দরকার নাই। এরপরে সিকিউরিটি, হ্যাঁ সিকিউরিটি অন থাকবে। ইউজ ট্র্যাকিং এটা হচ্ছে মূলত আমরা যদি দেখি ইউজ ট্র্যাকিং, এটাকে যেটা করতে পারেন এটাকে অফ করে রাখতে পারেন, এগুলা ট্র্যাকিং এর দরকার হয় না, বা এটা অন রাখলেও সমস্যা নেই। এরপরে হচ্ছে এটাও সেম হবে, হেড ইন পয়েন্ট, এগুলা নতুন নিয়ে আসছে দেখতেছি, এটা আগে ছিল না, এটাও অন থাক। সবগুলো এখানে আসলে ডিফল্ট ভাবে যা থাকবে সবকিছুই রেখে দিবেন, শুধুমাত্র দেখবেন যে এক্সএমএল সাইট ম্যাপটা ঠিক মতো কাজ করে কিনা। আর এদের মধ্যে এটা আর এই যে এগুলো তো অবশ্যই ইম্পর্টেন্ট, কোনো চেঞ্জ আনলে তখন সেভ করতে হবে, আদারওয়াইজ তো দরকার নাই যেহেতু আমরা কোনো চেঞ্জ আনি নাই। এরপরে আমরা ফিচার্স এর পরে চলে যাব, ইন্টিগ্রেশনস, এইখানে আমরা চলে যাই, বা ইন্টিগ্রেশনস। ওকে, আমরা এখানে যাওয়ার পরেই দেখতে পাচ্ছি, দেখেন এখানে আমাদের একটা আছে এসিএম রাশ ইন্টিগ্রেশন, বা এটা হচ্ছে এটাও নতুন তাদের ফিচার।
এখানে হচ্ছে এসিএম রাশ বা এগুলোকে আসলে অ্যাড করা যায়, যেটার মাধ্যমে কিছু অ্যানালাইসিস আমরা যখন আর্টিকেল পাবলিশ করব দেখতে পাবো। বলা হচ্ছে ইউএস রেসিও ক্যান ইন্টিগ্রেশন উইথ থার্ড পার্টি প্রোডাক্ট ইউ ক্যান এনেবল। আচ্ছা, বুঝতে পারছি। ডিসেবল দিস। আচ্ছা, যেহেতু এসিএম রাশ হচ্ছে একটা এসইও টুল, এটা দিয়ে বিভিন্ন কাজ করা যায়, তো সেই জিনিসগুলো তারা এখন এখানে আমাদের ইন্টিগ্রেশন করার অপশন রেখেছে, যে আমরা চাইলে সেটা ইন্টিগ্রেশন করে রেখে চাইলে আমাদের সাইটের ভিতর থেকে অডিট করতে পারবো। এটা যেভাবে আছে এভাবেই থাক। এরপরে আমরা ওয়েব মাস্টার টুল, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ওয়েব মাস্টার টুলটা আসলে কি আমরা একটু বলি। ওয়েব মাস্টার টুল হচ্ছে আপনার সাইট, ওই যে এক্সাম্পল সাইট ম্যাপের মতো একটা টুল, যেটা আমাদের সাইটের সাথে ইন্টিগ্রেশন করতে হয়। তবে ওয়েব মাস্টার টুলের মধ্যে দেখেন অনেকগুলো অপশন আছে, এখানে যে কোনো একটা বিশেষ করে আমাদেরকে এই যে গুগলের এটা করতে হবে। ওকে, বাকিগুলো দরকার নেই, বাইকো বা বিং এগুলো আমাদের গুগল ওয়েব মাস্টার টুলে আমাদের সাইটটাকে অ্যাড করতে হবে। গুগল ওয়েব মাস্টার টুলে আমাদের সাইটটাকে অ্যাড করার মাধ্যমে গুগল থেকে যত ভিজিটর আসবে, আমাদের কোন পেজ কত নাম্বার পজিশনে গিয়েছে, যাবতীয় ইনফরমেশন আমরা এখানে পাবো। তো এটার জন্য আমরা এদিকে যদি যাই, সবার আগে এখান থেকে আমি এটাকে লগ আউট করে আমার ব্লেন্ডার ফেয়ারের জন্য যে মেইল দিয়ে ওয়েব মাস্টারে, কারণ ওয়েব মাস্টারে অ্যাড করার জন্য আমাদের একটা মেইল লাগে। তো আমি এই জন্য আমাদের অন্য একটা মেইলকে আমি লগ ইন করে নিচ্ছি। ওকে, তো প্রথম আমরা আমাদের মেইলটাকে অন করে নিলাম। এরপরে দেখেন আমরা যদি গুগল ওয়েব মাস্টার টুলস লিখেন, তাহলে চলে আসবে যে ওয়েব মাস্টার টুলের এটা, যেটাকে সার্চ কনসোল এগুলো বলা হয়। সো ওয়েব মাস্টার টুলে আসার পরেই আমরা ডিরেক্ট ডান পাশে উপরে লগইন অপশন দেখাবে, একটা মিনিট। হ্যাঁ, এই যে সাইন ইন, আমরা সাইন ইনে ক্লিক করলাম। এখানে দেখেন আপনার অলরেডি আমাদের এই সাইটে অ্যাড করা আছে জন্য আমরা দেখতে পাচ্ছি, যদিও এটা আমি আমার স্টুডেন্টদেরকে দিয়ে তৈরি করিয়েছি। আমার অন্যান্য অ্যাফিলিয়েট সাইট আছে, সেগুলোতেই বেশি টাইম দেই, বাট এখান থেকেও আর্নিং এখনো জেনারেট হয়, যেহেতু আগে কাজ করে রাখা হয়েছিল। সে যে পারফরমেন্সে আসলে দেখেন আপনার সাইটের কত ভিজিটর, আপনি কোথা থেকে ভিজিটর পাচ্ছেন, আপনার কোন কিওয়ার্ড কত নাম্বার পজিশনে আছে, এভরিথিং আপনি সবই এখান থেকে দেখতে পারবেন। ওকে, যদিও সাইটের অবস্থা খুব বেশি ভালো না, তারপরেও পজিশনে দেখেন নিনজা ভার্সেস হটস্টার। এবং আমরা এখান থেকে কি করব, এই যে সিলেক্ট করে দিলাম, তারপরে লাস্ট কত মাসের রিপোর্ট দেখব। এরপরে এক্সাম্পল নিউ এ গিয়ে আমি কান্ট্রি, আমি চাচ্ছি এখন ইউএস এর রিপোর্ট দেখতে, আমি ইউএসএ সিলেক্ট করে দিলাম। আমি ডিভাইস দিতে পারবো, যে আমি কি মোবাইল ডিভাইস নাকি ডেস্কটপে, কোনটাতে আমার পারফরমেন্স এখন কেমন, আমি চাইলে সেটাও সেট আপ করে দিতে পারবো। ওকে, দেওয়ার পরে এই যে আমাদের কোন কিওয়ার্ড কত নাম্বার পজিশনে আছে সবই দেখাচ্ছে। যেমন এই কিওয়ার্ডটা ধরেন 1.4, মানে 1 নম্বরে আছে নিনজা ভার্সেস হটস্টার। কেউ যদি ইউএস থেকে ডেস্কটপ ল্যাপটপ এগুলো থেকে সার্চ দেয়, বা নিনজা ভার্সেস হটস্টার ব্লেন্ডার, দেখেন এটা 1.2, মানে এটা 1 নাম্বার পজিশনেই। আর কোনটা যদি 5 নাম্বার, তার মানে ফার্স্ট পেজের আপনার হচ্ছে 5 নাম্বারে আছে। বা এক্সাম্পল নেক্সট পেজ গুলোতে যদি যাই, কোনটা ধরেন 13 নাম্বার আছে, মিন্স হচ্ছে সেটা কি সেকেন্ড পেজের 3 নাম্বারে আছে, মানে দ্বিতীয় পেজের। তো এইভাবে 17 নাম্বার দেখেন বেস্ট ফ্রুটস ফর আপনার কি মাসেল বিল্ডিং, মানে বিভিন্ন। তো এরকম আপনার আবার যদি ডেস্কটপ বাদ দিয়ে আমরা যদি এক্সাম্পল এখানে ইয়ে করি, ডিভাইস থেকে
মোবাইল দেই তাহলে মোবাইলে রিপোর্ট আসবে, মানে কত ক্লিক, কিভাবে কি পড়লো, এভরিথিং দেখেন, দেখতে পাচ্ছেন। সো এখানে দেখা যাচ্ছে মোবাইল থেকে এই কিওয়ার্ডে বেশি আসে, কারণ স্বাভাবিক এখন মোবাইলের যেহেতু যুগ। তো বিভিন্ন কিওয়ার্ডে কোন কিওয়ার্ডে কত নাম্বার পজিশনে আছে এভরিথিং দেখাচ্ছে। তো এভাবে আমরাও জাস্ট কি করতে পারবো, আমাদের যে কোনো সাইট অ্যাড করে এভাবে দেখতে পারবো, বা এখান থেকে বিভিন্ন প্রবলেম হলে দেখাবে লিঙ্ক গুলো কোথায় কোথায় আপনার সাইটের জন্য ব্যাকলিঙ্ক করেছেন, ইন্টারনাল লিঙ্কিং, সবকিছু যাবতীয় বিষয় আসলে ওয়েবমাস্টার টুল থেকে রিপোর্ট দেখা যায়। তো ওয়েবমাস্টার টুলে আমাদের সাইটকে অ্যাড করার জন্য একই মেইল দিয়ে চাইলে একাধিক সাইট অ্যাড করা যায়। তো এই জন্য নতুন করে আপনি যদি অ্যাড করতে চান তাহলে আপনাকে আপনার সাইটটা লগইন রাখা অবস্থাতে, তবে এটা আগেই করা যাবে না, আমরা এই মুহূর্তেই দেখতেছি, কিন্তু আমরা কিন্তু আসলে এই অবস্থাতেই সাইটকে গুগলে ওয়েবমাস্টার টুলে ইন্ডেক্স করি না, কারণ ওই যে আমরা যে ডিসকারেজ করে দিয়ে রেখেছিলাম, ওই ডিসকারেজ দিয়ে আপনি যতবারই ট্রাই করেন না কেন গুগল ওয়েবমাস্টার টুলে অ্যাড করতে, আপনার কিন্তু অ্যাড নিবে না, কারণ ওইটা আগে আপনাকে কি করতে হবে, উঠিয়ে দিতে হবে, ডিসকারেজটা উঠিয়ে দিয়ে এসে দেন এই কাজটা করতে হবে। আদারওয়াইজ এই রোবট আপনার সাইটে ঢুকতে পারবে না, আপনার সাইটকে ইন্ডেক্সিংও নিতে পারবে না। তো এই ইন্ডেক্সিং কাজটা আমরা করি আমাদের সাইটকে সম্পূর্ণভাবে অপটিমাইজ করার পরে, দেখবেন অন পেজে আমরা গিয়ে আর্টিকেল পাবলিশ করব, তখন অ্যাটলিস্ট 4-5টা আর্টিকেল পাবলিশ করে তখন আমরা আসলে গুগল ওয়েবমাস্টার টুলে অ্যাড করে থাকি। তো এই জন্য যেহেতু সিরিয়ালে আগেই চলে এসেছে আমি দেখাই দিলাম, বাট এই কাজটা আপনারা আগেই করবেন না, এটা করবেন সাইটটা পরিপূর্ণভাবে সাজানোর পরে, কয়েকটা কন্টেন্ট পাবলিশ করার পরে, দেন যেগুলো আমরা ধারাবাহিকভাবে পরে দেখবো, বাট আমি এখনই দেখাই দিচ্ছি যে কিভাবে অ্যাড করতে হয়। দেখেন জাস্ট আমাদেরকে কি করতে হবে, গুগল ওয়েবমাস্টার টুলে অ্যাড করার জন্য আমাদেরকে চলে যেতে হবে, এখান থেকে গুগল ওয়েবমাস্টার টুল লিখতে হবে, নতুন এক্সিস্টিং অ্যাড করা থাকলেও ওই মেইল ওপেন করে দেখতে পারবো যে আমার সাইটের অবস্থা কি। আবার নতুন কোনো সাইট ক্রিয়েট করতে চাইলেও যে মেইল দিয়ে করব অ্যাড করব সেই মেইলটাকে ওপেন রাখতে হবে, রেখে গুগল ওয়েবমাস্টার টুল লিখবো। ওয়েবমাস্টার টুলে অ্যাড করার অনেক ওয়ে আছে, আমি একটা ওয়ে দেখাচ্ছি যেটাতে আমি বেশি করে থাকি। তো এরপরে দেখেন সাইন ইনে যাবেন, সাইন ইনে গেলে আপনাদেরকে এভাবে কোনো সাইট দেখাবে না, আপনাদের শুরুতেই এখানে দেখাবে কি, এই যে অ্যাড প্রপার্টি নামক অপশন দেখাবে, ওকে আপনার ডিরেক্ট চলে আসবে না। যাদের একবার অ্যাড করা আছে একটা সাইট, তারা এই যে এখানে ক্লিক করে এই যে অ্যাড প্রপার্টিতে যাবেন, আর আপনাদের তখন এই সাইট এরিয়া দেখাবে না, ডিরেক্ট অ্যাড প্রপার্টি লেখা থাকবে। আমার যেহেতু একটা সাইট আছে এই জন্য যাদের একটা সাইট অ্যাড করা থাকবে এভাবে আসবে। তো অ্যাড প্রপার্টিতে আসলে একটা ডোমেইন আর একটা হচ্ছে ইউআরএল প্রেফিক্স। তো আপনারা ডোমেইনে না এসে এইটাতে আসবেন, কারণ এটাতে ঝামেলা আছে, ওই যে ভিতরে গিয়ে ডোমেইন হোস্টিং কেনা, সেখানে গিয়ে অনেক কাজ করতে হবে। আপনারা সেকেন্ড অপশনটাতে আসবেন, এখানে এসে কি করতে হবে, শুধু ওই যে সাইটের যে নামটা আছে opsori.com ধরেন, সেই ডোমেইনটাকে যেভাবে ওপেন করে নেবেন হোম পেজটাকে, এরপরে কপি করে নিয়ে আপনি যে এখানে দিয়ে দিবেন, ওকে দেওয়ার পরেই কন্টিনিউ ক্লিক করতে হবে। এটা কিন্তু কেবলমাত্র হোম পেজ, অন্য পেজ না। এরপরে কন্টিনিউ ক্লিক করলেই এই যে তারা এখানে দেখেন অলরেডি আমাদের ডাউনলোড ফাইল, আমরা ডাউনলোডও করতে পারবো। ডাউনলোড না করে আমরা যাব HTML ট্যাগ, ওকে আমরা HTML ট্যাগে চলে যাব। HTML ট্যাগে গিয়ে এই যে কোডটা পেলাম সেটাকে আমরা কপি, এই যে কপিতে ক্লিক মারলেই কপি হয়ে যাবে, এভাবে সিলেক্ট করে কপি করার দরকার নেই। কপিতে ক্লিক করেছি, কপি হয়ে গিয়েছে। এই যে বলতেছে কি এটা কপি করতে হবে এবং এটাকে পেস্ট করতে হবে হেড সেকশনের মধ্যে বিফোর বডি সেকশন, দেন এখানে এসে ভেরিফাই ক্লিক করতে হবে। মানে এই কোডটা কপি করে এখন আমাদের সাইটের মধ্যে গিয়ে কোডটা বসায় আসতে হবে হেড সেকশনের মধ্যে, দেন এখানে 2 নাম্বার কাজ হচ্ছে ওইখানে বসায় আসার পরে এখানে ভেরিফাই ক্লিক করতে হবে। ভেরিফাই ক্লিক করলে যেটা হবে, তখন আসলে গুগল দেখবে যে এই কোডটা আসলে আপনার সাইটের মধ্যে খুঁজে পাওয়া গেছে কিনা, দেখবে যে হ্যাঁ আছে, তখন এটা অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে। তখন আপনি আপনার সাইটের রিপোর্ট এই ওয়েবমাস্টার টুল দিয়ে দেখতে পারবেন। তো দেখেন এটা বোঝার জন্য, আপনার করার জন্য আমাদেরকে আগে ওই যে আমাদের সাইটে যেতে হবে। আমরা যেহেতু অপসরির জন্য যেটা অ্যাড করেছি, এই যে opsori.com এর জন্য এটা, তো আমরা সেই সাইটের মধ্যে যাব, গিয়ে কোথায় যে অ্যাপিয়ারেন্স থেকে দেখবেন থিম এডিটর,
অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটরের মধ্যে গেলেই ওকে, অ্যাপিয়ারেন্সের মধ্যে থেকে থিম এডিটর থেকে এই যে বাম পাশে দেখবেন হেডার ডট পিএইচপি, এই যে থিম হেডার ডট পিএইচপি তে চলে যাবেন। গত ক্লাসের ওই যে আমরা লগিং হাইট এরর্স এর জন্য কিন্তু এখানেই এসেছিলাম থিম ফাংশনস এর মধ্যে, আর আজকে আমরা যাব থিম হেডার ডট পিএইচপি। দেখেন থিম হেডার ডট পিএইচপি এর মধ্যে গেলেই ওই যে আমরা হেড সেকশন পাবো। যারা কোডিং এর কিছু বিষয় জানেন তারা জানবেন যে এই যে এটা হেড সেকশন শুরু আর হেড সেকশন শেষ কোথায়, এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি শেষও দেখাচ্ছে। মানে বডি সেকশনের উপরে হেড সেকশনের মধ্যে আমাদের বসাইতে হবে, হয় এই হেড এর নিচে এইখানেই বসিয়ে দিতে হবে, অথবা এইখানে না বসিয়ে আপনি এই যে হেড এর নিচে বসায় দিতে পারেন। এই যে হেড সেকশনের মধ্যে এইখানে, মানে এই হেড সেকশনের মধ্যে কোডটা বসিয়ে দিতে হবে। দেওয়ার পরে এখন এখানে আগে আপডেট ফাইল কোডে সেভ করতে হবে, দেন ওইখানে গিয়ে ভেরিফাই ক্লিক করতে হবে। তখন এরা এসে দেখবে যে না এখানে কোডটা পাওয়া গেছে, তার মানে এটাই এই সাইটের ওনার, মানে টুইস্ট ভেরিফিকেশন আমরা যাকে বলি। ওকে, তো ধরেন আমি আর কি এটাকে সেভ টেপ দিলাম না, কারণ যেহেতু আমি এটা করবো না এখন, বাট আমি দেখালাম কিভাবে করতে হয়। তো আশা করি এটা আপনারা সবাই পারবেন। আমি রিমুভ প্রপার্টি করে দিচ্ছি কারণ আমি এটাকে তো আর অ্যাড করবো না। ওকে, সো ওয়েবমাস্টার টুলে অ্যাড এর বিষয়টা আমরা জানলাম যে ওয়েবমাস্টার টুলে আসলে কিভাবে অ্যাড করতে হয়। তো আমরা আবার সেই জায়গাটাতে চলে যাই। তো এই যে যতটুকু কাজ করলাম এতটুকুই এনাফ। তাহলে আমরা কি করতে পারবো, ওয়েবমাস্টার টুলের মাধ্যমে আমাদের সাইটে কোথা থেকে ভিজিটর আসলো, আমাদের কোন কিওয়ার্ডটা কত নাম্বার পজিশনে আছে, এভরিথিং সব বিষয়গুলো আমরা দেখতে পারবো। এরপরে আমরা এখানে শুধু গুগল ওয়েবমাস্টার টুল অ্যাড করলেই এনাফ। দেন এরপরে আমরা সার্চ অ্যাপিয়ারেন্সে চলে যাব, কারণ এখানে আমাদের আর কোনো পোর্শন নাই। এরপরে আমরা চলে যাব কোথায়, সার্চ অ্যাপিয়ারেন্স। সার্চ অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরেও দেখেন এখানে প্রথম আমরা সার্চ অ্যাপিয়ারেন্সে এসে পাচ্ছি সেটা হচ্ছে টাইটেল সেপারেটর। টাইটেল সেপারেটর জিনিসটাকে আমরা একটু বুঝি আগে। দেখেন এই যে টাইটেল সেপারেটর হচ্ছে আমরা গতদিনে এই যে উপরে কার্সার নেওয়ার পরে এই যে দেখেন হোম ড্যাশ অপশরি। আচ্ছা, এটা মনে হয় আমরা যখন ওই যে ইয়ে করেছি পরে তো আবার চেঞ্জ করেছি, এই জন্য আসলে চেঞ্জ হয়ে গেছে। টিম আসলে যেহেতু চেঞ্জ করেছি। আচ্ছা, ওই যে ইনস্টল করলে উপরে আমাদের দেখেন ওই যে যেটা থাকে আমাদের প্রথমে সাইটের নেম থাকবে, এরপরে আমাদের ট্যাগলাইন থাকবে। তো এইখানে যদি যে মাঝখানে আমরা যদি টাইটেল সেপারেটর এভাবে ড্যাশ বা হাইপেন না দিয়ে আমরা যদি এরকমও দিতে চাই সেটাও দিতে পারবো। অনেক সাইটে দেখবেন এরকমও থাকে, তবে ডিফল্ট যেটা আছে আমি বলবো সেটাই রাখেন। চাইলে আপনি এই যে এটা যদি এভাবে দেন, এই যে আপনি যদি সেভ চেঞ্জেস করেন দেখেন এখন চেঞ্জ হয়ে যাবে। আমরা আগে রিলোড দেই, এখনো চেঞ্জ হয় নাই কারণ এটা সেভ হচ্ছে, এখনো হয় নাই কারণ আমাদের রিলোড দিতে হবে, আদারওয়াইজ আমরা চেঞ্জটা দেখতে পারবো না। এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো টাইটেল সেপারেটর অনেকেই আবার এটাও ইউজ করে, তো ডিফল্ট ভাবে যেটা আছে এটাই রাখতে পারেন। আচ্ছা, এটাকে বলা হয় টাইটেল সেপারেটর। এরপরে আমরা আমাদের দ্বিতীয় কাজে চলে যাব, কন্টেন্ট টাইপ। কন্টেন্ট টাইপের মধ্যে আচ্ছা ওকে, এরপরে আমরা কোথায় দেখতেছিলাম কন্টেন্ট টাইপের মধ্যে এখন আমরা দেখব কন্টেন্ট টাইপের মধ্যে আসলে আমাদের কাজ এখানে দেখি কি কি আছে। প্রথম বলা হচ্ছে পোস্ট বলছে সেটিং ফর সিঙ্গেল পোস্ট ইউআরএল শো পোস্ট ইন সার্চ রেজাল্ট। হ্যাঁ, এটা ইয়েসই থাকবে। এখানে আসলে ইয়েস বলতে আমরা যে আর্টিকেল গুলো পাবলিশ করব সেগুলো ইন্ডেক্সে নিবে। ওকে, মানে সার্চ রেজাল্টে দেখাবে। তো অবশ্যই আমরা আমাদের আর্টিকেল গুলো সার্চ নিয়ে যাওয়ার জন্যই আমাদেরকে কাজ করা। এটা দেখাবে শো এসইও সেটিং পোস্ট, হ্যাঁ এটাও সেমই থাকবে। মানে এক কথা এখানে বলতে গেলে পেজও সেম, পেজও সার্চ রেজাল্টে দেখাবে। মানে আমাদের
কন্টেন্ট টাইপে এখানে আসলে কোনো কাজই নাই। মিডিয়াতেও আমাদের কোনো কাজ নাই, যা করার সেটা করে দেওয়াই আছে, রিডাইরেক্ট করে দেওয়া আছে, এটা রিডাইরেক্ট করা থাকতে হবে। যে রিডাইরেক্ট অ্যাটাচমেন্ট ইউআরএল টু কি অ্যাটাচমেন্ট ইটসেলফ, মানে মিডিয়া অ্যাটাচমেন্ট বলতে আমরা যদি কোনো আমাদের সাইটে ইমেজ ইউজ করি, কেউ যদি গুগল ইমেজ থেকেও সার্চ দেয়, এটা যেন ওপেন করতে গেলে সেটা আলাদা কোনো লিঙ্কে ওপেন না হয়ে এটা যেন আমাদের ডিরেক্ট সাইটের যে পোস্টে আছে ওইটা সেখানে যেন ব্যাক চলে আসে। এক্সাম্পল ধরেন কেউ গুগল ইমেজে গেল বা নিনজা ভার্সেস টস্টার ব্লেন্ডারে লিখলো, লিখে তারা ডিরেক্ট এখান থেকে ইমেজে চলে গেল। ইমেজে গেলে এই যে দেখেন এটা হচ্ছে কিন্তু আমার সাইটের blenderpad.com এর ইমেজ। তো এখানে ওপেন করার পরে দেখেন কেউ যদি এখানে ক্লিক করে এগুলো দেখেন, এখন যদি সে এখান থেকে ভিজিট করতে যায় তাকে কিন্তু এই ইমেজটা আলাদা কোনো লিংকে যদি দেখায়, তার মানে এটা কিন্তু গুগল ধরে নিবে যে কি ব্যাপার, এই ইমেজটা আলাদা ইউআরএলেও দেখাচ্ছে আবার ব্লেন্ডারপ্যাড পোস্টেও দেখাচ্ছে, তার মানে কেউ একজন কোথাও না কোথাও থেকে কপি করেছে। বাট এটা এমন হবে যে দেখেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এটাকে আমার কোন পোস্টে নিয়ে যাবে রিডাইরেক্ট করে ভিজিটরদেরকে। এই যে রিডাইরেক্ট করে নিনজা ভার্সেস টস্টারের যে পেজ আছে আমার, ডিরেক্ট তাদেরকে সেখানে নিয়ে চলে গেল। ওকে, কারণ আমার এই ইমেজটা এই পোস্টের মধ্যে আছে। তো এই জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সবসময় এই যে রিডাইরেক্ট অপশন যেটা, আচ্ছা আমরা কোথায় ছিলাম, এদিকে ছিলাম, এই যে এটা রিডাইরেক্ট করাই থাকবে। তো চাইলে সেভ করতে পারেন, অথবা যেহেতু কোনো কাজ করে নেই সেভ না করলেও চলবে। ট্যাক্সোনমির মধ্যে আসি, ট্যাক্সোনমিতে আমাদের একটু কাজ করতে হবে। ট্যাক্সোনমিতে বিশেষ করে ব্লগ সাইট গুলোতে আমরা চাইলে ক্যাটাগরি গুলো সার্চ রেজাল্টে নাও দিতে পারি। ক্যাটাগরি কি? ক্যাটাগরি ওই যে গত ক্লাসে আমরা তৈরি করে দেখেছিলাম যে আপনি আপনার সাইটে হয়তো শুধু ব্লেন্ডার নিয়ে কাজ করবেন, যেমন এই সাইটে একটা ক্যাটাগরির নাম দেয়া হলো। আমরা যদি একটু হোম পেজে যাই, একটা ক্যাটাগরির নাম হচ্ছে কি আপনার স্মুদি ব্লেন্ডার, পার্সোনাল ব্লেন্ডার, কম্পারিজন, মানে যেখানে একটা ভার্সেস আরেকটা দেওয়া হয়, রেসিপি বা ব্লগ। দেখেন এগুলো কিন্তু এক একটা ক্যাটাগরি। ওকে, সেগুলো একটা ক্যাটাগরি, বাট এই ক্যাটাগরির লিঙ্ক গুলোর মধ্যে আবার কিন্তু সবগুলো আর্টিকেল দেখেন দেখায়। তো গুগল অনেক সময় দুইটা লিঙ্কে যদি ইন্ডেক্সে নেয় তখন দেখবে কি ব্যাপার, এই লিঙ্কের মধ্যেও এই আর্টিকেল গুলো আছে, আবার ধরেন এখান থেকে এইটা কিন্তু আলাদা ইউআরএল, এটার মধ্যেও এই যে কিছুটা পোর্শন এই কথা ইমেজ গুলো আছে। তো অনেক সময় গুগল একটু কনফিউজ হয়ে এটাকে ইন্টারনাল ডুপ্লিকেটও বলা হয়। তো এই জন্য আমরা যেটা করতে পারি, আমাদের এই ক্যাটাগরিটা কিন্তু র্যাঙ্কিং এ নেই না, আমরা নেই এই যে পোস্ট গুলোকে, কারণ পোস্ট গুলো কিন্তু র্যাঙ্কিং এ যায়। তো ক্যাটাগরির পেজটাকে আমরা চাইলে ডিসকারেজ করে রাখতে পারি, মানে এটা যেন ইন্ডেক্সে না নেয় ক্যাটাগরির পেজটা, কারণ এখানে এইভাবে মানুষ ক্লিক করে এসে দেখতে পারবে, কিন্তু এটা গুগল দেখার দরকার নাই। বাট এটা আমার গুগল পাবে, তাহলে সে বুঝলো যে এই পেজের জন্য বা এই আর্টিকেলের জন্য এটাই ইম্পর্টেন্ট। তো এই কাজটা করার জন্য যেমন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আর ই কমার্স সাইট আবার এই কাজগুলো কেউ করে না, আমরা ব্লগ সাইট এই কাজগুলো করতে পারি। ট্যাক্সোনমি থেকে এসে এই যে ক্যাটাগরির বিষয়টা আমরা এখানে দেখেন ইয়েস আছে, আমরা এটাকে নো করে দিতে পারি। কারণ আপনি যদি এক্সাম্পল আমার এখানে যেটা বললাম যে কি কম্পারিজন, আপনি যদি এই কম্পারিজন ব্লেন্ডার পেয়ার স্ল্যাশ কম্পারিজন এইটা এই ইউআরএল নিয়ে যদি আপনি এভাবে গুগলে সার্চ দেন একটা স্পেস দিয়ে, দেখবেন এটা কিন্তু আমার ইন্ডেক্সে নাই, দেখেন কম্পারিজন, বাট সেই ক্যাটাগরির এই যে কম্পারিজন ক্যাটাগরি কোথাও খুঁজে পাচ্ছেন না। কারণ যদি ইন্ডেক্সে থাকতো তাহলে সবার উপরেই দেখাতো। এটা একটা ক্যাটাগরি ইন্ডেক্সে আছে শুধু, সেটা হচ্ছে রেসিপিটা। ওকে, বাট এটা রাখা ঠিক না, আমরা আমাদের এইগুলোকে আমরা টোটালি আসলে ইন্ডেক্স দেওয়ার কোনো দরকার নেই, কারণ আমাদের ক্যাটাগরি পেয়ে তো আর আমরা র্যাঙ্কিং এ নেই না। আচ্ছা, এরপরে আমরা চলে যাই আমাদের হচ্ছে নেক্সট যে কাজগুলো সেখানে। তো ট্যাক্সোনমির মধ্যে এসে আমাদের কিছুটা কাজ আছে। ট্যাক্সোনমি কোথায় এসেছিলাম, এই যে এদিকে। ওকে, সো ট্যাক্সোনমির মধ্যে আমাদের ক্যাটাগরি, এটাকে আমরা নো ইন্ডেক্স করে দিব, যে ক্যাটাগরির পেজ গুলোকে যেন ইন্ডেক্সে না নেয়।
শুধু ক্যাটাগরি থাক, ক্যাটাগরির মধ্যে আমরা আর্টিকেল রাখি, কিন্তু এটা গুগল দেখার দরকার নেই, কারণ এখানে যেহেতু প্রতিটা পেজের ইনফরমেশন থাকে তো অনেক সময় তারা কনফিউজ হয়ে যায়। তো এটা আমরা পরে কি করে দিব, সেভ করে দিব, আর বাকিগুলো যেরকম আছে এইভাবেই রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আর্কাইভস আমাদের দরকার নেই। আর্কাইভস হচ্ছে এটাকেও আমরা কি করে দিব, ডিসেবল করে দিব, দিয়ে জাস্ট সেভ করে দিব। ওকে, আর্কাইভ দরকার নেই। শুধু ট্যাক্সোনমি আর্কাইভ, ব্রেডক্রাম এটাও ডিফল্ট ভাবে ডিসেবল করা আছে, এটাও দরকার নেই। ব্রেডক্রাম জিনিসটা কি, আর আরএসএস এ তো যাওয়ারই দরকার নাই। ব্রেডক্রাম মানে এই লাস্টের ট্যাক্সোনমি থেকে এগুলো আমাদের মনে করবেন যে ভালো জিনিস না, এগুলো দরকার নাই। ব্রেডক্রাম জিনিসটা অটোমেটিক্যালি ডিসেবল করাই আছে। ব্রেডক্রাম কি বলি দেখেন, আমরা ওয়েবসাইট লিখি, অথবা শুধু ব্রেডক্রাম না লিখে ওয়েবসাইট ব্রেডক্রাম, দেখেন আমরা এই কথাটা লিখলাম। ব্রেডক্রাম হচ্ছে এরকম বড় বড় ই কমার্স সাইটের জন্য দরকার হয়। মানে ইমেজে যদি যাই তাহলে ওই যে দেখবেন যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরিতে যাই, কোন একটা প্রোডাক্ট কেনার জন্য, এই যে এইভাবে এটা ওপেন হোক, তখন আপনারা বুঝতে পারবেন। লোড নিচ্ছে কিনা, মানে আপনি কোন একটা ক্যামেরার লেন্স কিনতে গেলেন, এই যে বেস্ট বাই, এরপরে কম্পিউটার এন্ড ট্যাবলেট, মাইক্রোফোন, এই যে দেখেন একদম মনিটর কিনতে যাবেন, তো এরকম এই যে ক্যাটাগরি বাই ক্যাটাগরি দেখায়, কিন্তু যে আপনি কোথা থেকে এখন কোথায় আছেন। আর আমাদের এই সমস্ত সাইটে কিন্তু এভাবে সার্চ দিলে কোনো কিছুই দেখাচ্ছে না, ডিরেক্ট ওই পেজ, তো এটার ব্রেডক্রাম নাই। কিন্তু ই কমার্স সাইটের ব্রেডক্রাম থাকে, যে আপনি কোন একটা জিনিস কিনতে গেলে প্রথম কোন ক্যাটাগরি, তার আন্ডারে কোন সাব ক্যাটাগরি, এভাবে এগুলোকে ব্রেডক্রাম বলা হয়। আমরা যদি আমাদের সাইটের ব্রেডক্রাম এভাবে অন করে দিতে চাই, অন করে দিলে যে কোনো একটা আর্টিকেল গেলে প্রথম দেখাবে যে ব্লেন্ডার ফেয়ার বা হোম, সেখান থেকে আবার যাবে পার্সোনাল ব্লেন্ডার, এটার মধ্যে বা কম্পারিজন, এটার মধ্যে আবার অস্টার ভার্সেস নিনজা। তো এটা এই জন্য আমরা ব্রেডক্রাম গুলোকে ডিসেবল করে রাখি। তো সেভ, এটা ডিফল্ট ভাবে দেখবেন ডিসেবলই থাকে। তো যাই হোক, আমাদের এই পোর্শনের কাজও শেষ। এরপর আমরা সোশ্যালে যাই। সোশ্যালে গিয়ে আসলে খুব বেশি আমাদের কাজ নাই, শুধু সোশ্যালের আমাদের যে পেজ গুলো, মানে সোশ্যাল বলতে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম বা টুইটার বা ফেসবুক পেজের এই সমস্ত যা যা বিষয় থাকে চাইলে এখানে অ্যাড করে দিতে পারেন। বা যেমন পিন্টারেস্টে ওয়েবসাইটে অ্যাড করতে গেলে এখানে এনে কোড বসাতে হয়, পিন্টারেস্ট কনফার্মেশন। তো ওই জন্য পিন্টারেস্টের আইডি বা এগুলোকে এখানে অ্যাড করতে চাইলে শুধু লিংক এনে বসিয়ে সেভ করে দিতে হয়। এখানে ওইভাবে আহামরি কোনো কাজ না। টুলস এর মধ্যে আমরা একটু যাই। টুলস এর মধ্যে আমাদের ছোট একটা কাজ আছে। টুলস এর মধ্যে গিয়ে আমরা যে ফাইল এডিটরে যাব। টুলস এর মধ্যে কোথায় যাব? ফাইল এডিটর। ফাইল এডিটরের এখানে এই যে অলরেডি আমাদের যেটাকে বলা হয় robot.txt ফাইল। robot.txt ফাইল কি? এখানে robot.txt ফাইলে আমরা চাইলে ওই গুগল বা এই সমস্ত সার্চ ইঞ্জিনে রোবটদেরকে কোনো স্পেসিফিক নির্দেশনা দিতে পারবো যে তুমি আমার এই যে ডিজেলো এই পেজে ঢুকতে পারবা না, বাকি এই সমস্ত পেজে ঢুকতে পারবা। তো এটা ডিফল্ট ভাবেই ওয়ার্ডপ্রেস সাইট ক্রিয়েট করে দেয়। শুধু টুলস এর এখানে এসেই আপনার এখানে দেখবেন একটা এটা না থাকলে এরকম একটা বাটন থাকবে যে ক্রিয়েট ইউর robot.txt ফাইল, জাস্ট ক্লিক করে দিবেন, এটা অটো ক্রিয়েট হয়ে যাবে, আর কিছুই করতে হবে না। আর যদি ওয়ার্ডপ্রেস সাইট না হয় তাহলে এই কোডটা কপি করতে হবে একটা টিএক্সটি ফাইলে, ওই যে টিএক্সটি ফাইলে বা নোটপ্যাডে এই কোডটাকে কপি করে নিয়ে এসে বসাতে হবে এবং এইটাকে সেভ করতে হবে robots.txt এই নামে। ওকে, সেভ এস করে ওই যে robots.txt এক্সটেনশন অটোমেটিক্যালি চলে এসেছে। robots.txt নামে সেভ করতে হবে, অন্য কোনো নামে করলে হবে না। এবং এই ফাইলটাকে ওই যে আগের মতো ফাইল ম্যানেজারে গিয়ে পাবলিক এইচটিএমএল এ আপলোড করে দিতে হবে cpanel থেকে। এই যে cpanel থেকে ফাইল ম্যানেজার, এরপর ওই যে পাবলিক এইচটিএমএল সেখানে গিয়ে আপলোড করে দিতে হবে। যদি ওয়ার্ডপ্রেস সাইট না হয়, ওয়ার্ডপ্রেস সাইট হলে তো এখানেই ডিফল্ট ভাবে আছে।
আচ্ছা, প্রিমিয়ামে কোনো কাজ নেই, প্রিমিয়ামে গেলে ওই টুলটা আমাদের প্রিমিয়াম করতে বলবে। তো এই হচ্ছে মোটামুটি অনসাইট পার্ট 2 এর আমাদের কাজ শেষ। তো আমরা মনে হয় আজকে এই পর্যন্তই রাখতে পারি। ইয়োস্ট এসইও দিয়ে আমাদের সাইটটাকে অনসাইট পার্ট 2 এর যে কাজগুলো করার জন্য আমরা নেক্সট ক্লাসে গিয়ে আমাদের সাইটটার যে থিম আছে থিম গুলো কাস্টমাইজ করা শিখবো। দেন এরপরে আমরা অন পেজের জন্য আর্টিকেল পাবলিশ করা শিখবো, সাইটে কিভাবে অপটিমাইজ করে আর্টিকেল পাবলিশ করতে হয়। দেন আমরা চলে যাব আসলে ব্যাকলিংকের দিকে, এবং ব্যাকলিংকের পরেই আমরা মূলত মার্কেট প্লেসে ইনশাল্লাহ সেভাবে শুরু করব, এবং বাকি যে ব্যাচগুলোর কথা বলেছি সেভাবে আপনাদের, যেহেতু আমি কম সময় পেয়েছি আপনাদের ব্যাচে, যেহেতু এটা অন্য মেন্টরের ছিল, আসলে আমি এসে প্রক্সি দিচ্ছি, বাট তারপর আমি চেষ্টা করব আমার ব্যাচগুলোর মতো যতটা আসলে এভাবে কাজ করা যায়। বাট ব্যাকলিংকে আসার পরে আমি মূলত আমার সমস্ত ব্যাচগুলোতে সেভাবে আসলে জোর দিয়েছিলাম, এবং আপনারা জানেন যে সেখানে ম্যাসিভ আসলে সাকসেস, বা প্রায় 90% উপরে বা 100% বলা যেতে পারে, কারণ একটা ব্যাচে দুইটার মধ্যে অলরেডি একটাতে প্রায় 100% হয়ে গেছে। ওকে, যেখানে যারা ছিল 20 জন প্রত্যেকেই কাজ পাচ্ছে, এবং যারা প্রায় সবাই $100 উপরে পায়, অনেকেই আছে আর অনেক বেশি, $7,000 এগুলোর উপরে। তো যেটা অলরেডি আপনাদেরকে আমি দেখিয়েছি, বা আমি যদি একটু যাই, এবং প্রতিদিনই তারা কাজ করে চলে যাচ্ছে। এখানে যেমন হচ্ছে 6 বা 12 দুইটাই দেখিয়েছিলাম, সো যে কোনো একটা। আপনারা নিজে থেকে যে বিষয়গুলো যে শিখতেছেন প্রতিটা বিষয় নিয়ে ফাইবারে সার্চ দেন, প্রতিটা বিষয় নিয়েই কিন্তু আসলে আপনার কি আছে, কাজ আছে। সো আপনারা সেই বিষয়গুলো একটু দেখবেন। লোড নিচ্ছে, মেবি নেট খুব স্লো হয়ে গেছে হঠাৎ। গুগল অ্যানালাইটিক্স অ্যাড করলে মানে ওয়েবমাস্টার টুল দেয় এক টাইপের রিপোর্ট, আর অ্যানালাইটিক্স দেয় আর এক টাইপের রিপোর্ট। অ্যানালাইটিক্স দেয় এই মুহূর্তে আপনার সাইটে কতজন ভিজিটর আছে, বা যারা ভিজিট করে আপনার সাইটে বেশি তাদের এজ কত থেকে কত, মানে অনেক অপশন আসলে এখানে এই যে এভাবে দেখায়। আপনার রিয়েল টাইম, ধরেন রিয়েল টাইম এই মুহূর্তে এই সাইটে কেউ আছে কিনা কোনো ভিজিটর সেটাও দেখাবে, কোন কান্ট্রি থেকে, কোন ডিভাইস ইউজ করে। ওকে, রাইট নাও 0, হয়তো কেউ একজন, আপনারা এই সাইটে যান দেখেন দেখাবে। ওকে, নিনজা ভার্সেস অস্টার লিখে বা ব্লেন্ডার ফেয়ারে আপনারা কেউ ভিজিট করেন, দেখবেন সেটা এখানে আসবে। কেউ মোবাইল থেকে, কেউ যদি ভিপিএন থাকে কান্ট্রি চেঞ্জ করে যান, দেখেন এখানে সবকিছুই দেখাবে। তো এটা কিভাবে অ্যাড করতে হয় আমি এটা দেখানোর পরে বলতেছি। গুগল অ্যানালাইটিক্স অ্যাড করাটাও অনেকটা ইজি। আসলে কেউ জানে এখন, এই জন্য তো এভরিথিং, ট্রাফিক সোর্স কোথা থেকে, কোন সার্চ ইঞ্জিন থেকে নাকি ফেসবুক থেকে, কোথা থেকে ভিজিটর আসছে সবই দেখায়। তো এই গুগল অ্যানালাইটিক্স এর সাইট থেকে অ্যাড করার জন্য জাস্ট হচ্ছে যেতে হবে শুরুতে আপনাদের গুগল অ্যানালাইটিক্স লিখবেন। গুগল অ্যানালাইটিক্স লেখার পরে এই যে কেউ একজন গিয়েছেন এবং ডেস্কটপ থেকে তো দেখাচ্ছে অটোমেটিক্যালি রাইট নাও ভিজিটর, বা সে হচ্ছে যে নিনজা ভার্সেস অস্টার পেজে আছেন আপনি, এটা দেখাচ্ছে। ওকে, কোন পেজে নতুন এই যে আবার 2 জন, ওকে অন্য কোন পেজে গেলে সেটাও দেখাবে, এবং 2 জনই ডেস্কটপ থেকে। দেখেন এখানে আরো কিছু বিষয় দেখাবে। আমরা যদি লোকেশন দেখি, দেখেন লোকেশনের মধ্যে 2 জনই বাংলাদেশ থেকে। ওকে, বাংলাদেশ ম্যাপেও দেখিয়ে দিচ্ছে। ট্রাফিক সোর্স, কোথা থেকে ভিজিটর গুলো আসলো, 3 জন এই মুহূর্তে। ওকে, অর্গানিক মানে ওই কিওয়ার্ড সার্চ করে গুগল থেকে এসেছেন সোর্স, সেটা দেখাচ্ছে। কন্টেন্ট, কোন কন্টেন্টে আছে, 4 জন আছেন। ওকে,
সবাই এটা বা আরেকজন এই যে এটাতে গিয়েছেন, ওকে, পেজ টাইটেল ওর ওইটা। সো এখানে আর কি এভরিথিং এভাবে অডিয়েন্স এই সব কিছু দেখা যায়। সো ওয়েবমাস্টার টুল দেয় কয়েক ঘন্টা আগের বা কয়েকদিন, অ্যাটলিস্ট 1-2 দিন আগের রিপোর্ট, আর অ্যানালাইটিক্স দেয় কারেন্ট এবং একটু অন্য ধাঁচের অ্যানালাইটিক্স রিপোর্ট গুলো, তাদের এজ আরো অনেক কিছু আছে এদিক থেকে। তো এটা অ্যাড করার জন্য জাস্ট আপনাকে কি করতে হবে, ওই গুগল অ্যানালাইটিক্স লিখতে হবে, যে মেইল দিয়ে অ্যাড করবেন, এরপরে আপনার হচ্ছে সেখানে একটা অ্যাকাউন্ট করতে হবে। ওকে, অ্যাকাউন্ট করার জন্য জাস্ট মেইল টেল আপনার সাইটের লিংক দিতে হবে, এরপর একটা কোড দিবে, বলবে যে সেই কোডটা আপনার ওই যে হেড সেকশনের মধ্যে বসাতে হবে। সো ওয়েবমাস্টার যেভাবে দেখালাম সেভাবেই নিয়ে হেড সেকশনের নিচে ওই যে আপনি শুধু কপি করে বসিয়ে দিবেন, অথবা ওই কোডটাকে নিয়ে জাস্ট কি করতে হবে, এই যে এখানে এসে আপনি আবার অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটরে আসতে পারেন। এসে অবশ্যই এই অ্যানালাইটিক্স এরটা আপনি হেডারের মধ্যে অনেক কোড না বসিয়ে, হেডার যেহেতু মাথায় বেশি চাপ না দিয়ে ফুটারেও যেতে পারেন। থিম ফুটার, ধরেন থিম ফুটার বা ফুটার ডট পিএসপি, এখানে আসতে পারেন। এসে জাস্ট একদম নিচে দেখবেন যে বডি নামক অপশন থাকে, যে বডির উপরে বসিয়ে দিলেও হবে। বা গত ক্লাসে মানে নেক্সট সামনে কালকে আমরা করতে পারি, চাইলে এটা দেখতেও পারি, কারো একজন মেইল রেখেন, মেইলটাকে লগ ইন করে আমরা এই সাইটে অ্যাড করে দেখিয়ে দিব যে কিভাবে গুগল অ্যানালাইটিক্স আসলে অ্যাড করতে হয়। বাট আমি যেভাবে বললাম এভাবে ট্রাই করলেই পারবেন। শুধু গুগল অ্যানালাইটিক্স লিখবেন, অ্যাকাউন্ট করতে বলবে, গেট স্টার্টেড দিয়ে মেইল টেল দিয়ে এরপর একটা কোড দিবে, সেই কোডটা যে কোথায় এনে বসাতে হবে এটা তো বলে দিলাম, দিয়ে সেভ করতে হবে। তারপরেও আপনারা দেখতে চাইলে কালকে মেইল রেখে আমি মেইল দিয়ে লগ ইন করে ওভাবে আপনাদেরকে দেখিয়ে দিব। এই হচ্ছে আমাদের মূল এখানকার বিষয়গুলো। আর আজকে আমরা আসলে আর থিম কাস্টমাইজেশন ওইদিকে যাচ্ছি না, থিম কাস্টমাইজেশনের বিষয়টা আমরা কালকে আসলে দেখব। তো আজকে আমরা এই পর্যন্তই রাখি, আর ভিডিওগুলো দেখে আপলোড করে দিচ্ছি। একটা তো অলমোস্ট আপলোড হয়ে গেছে, আজকে আমি সবগুলোকে আপলোড করে দিচ্ছি। তো ওকে, কারো কোনো কোশ্চেন্স থাকলে জি বলতে পারেন একটু দ্রুত। আচ্ছা, মেবি কারো কোশ্চেন্স নাই, তো আজকের মতো আসলে শেষ করে দিচ্ছি, আর ভিডিওগুলো আমি দিয়ে দিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ।